প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা দেখে এসেছিলাম কোনো একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যদি একাধিক ধরনের ক্যাটায়ন কিংবা অ্যানায়ন থাকে, সেক্ষেত্রে কোন ক্যাটায়নটা কিংবা কোন অ্যানায়নটা আগে চার্জমুক্ত হবে তা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। আমরা তিনটা বিষয় দেখে এসেছিলাম। সেখানে একটা ছিল ক্যাটায়ন কিংবা অ্যানায়নের চার্জমুক্ত হওয়ার প্রবণতা, অন্য দুটো ছিল ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব, এবং আরেকটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ নিয়ে এবং তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তড়িৎ বিশ্লেষণ কোষে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা প্লাটিনাম ধাতুর পাতকে অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করে থাকি। পানির সামান্য পরিমাণে যে আয়নিত হওয়ার ঘটনাটা ঘটে আমরা গত ক্লাসেও দেখে এসেছিলাম, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ পানির 1 মোলারের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কিংবা হাইড্রক্সিল আয়নের আয়নিত হওয়ার প্রবণতাটা কতটুকু? 10⁻7 মোলার, যেটা আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছি। এবং পানির এই বিয়োজনটা যাতে কিছুটা হলেও বৃদ্ধি পায়, সেজন্য পানিতে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এখন আমরা মূলত দেখব যে কিভাবে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে আমরা অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলো আসছে। এখানে একটা পাত্রে আমরা পানি এবং কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত যে দ্রবণটা বা মিশ্রণটা সেটা নিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে এখানে অ্যানোড এবং ক্যাথোড দেখানো হচ্ছে, এবং খেয়াল করে দেখো যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত তাকে বলা হচ্ছে অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত তাকে বলা হচ্ছে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার। এবং এখানে খেয়াল করে দেখো আমাদের দুই ধরনের গ্যাস সৃষ্টি হচ্ছে। অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাঁকা জায়গাটাতে রয়েছে অক্সিজেন গ্যাস বা সৃষ্টি হচ্ছে অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডের ক্ষেত্রে তার ফাঁকা জায়গাটা মানে এই হচ্ছে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা, হাইড্রোজেন গ্যাসের আয়তনটা সেটা। খেয়াল করে দেখো অক্সিজেন গ্যাসের আয়তনের তুলনায় হাইড্রোজেনের আয়তনটা কিন্তু প্রায় দ্বিগুণ। এটা কেন হচ্ছে আমরা একটু পরেই বুঝতে পারবো। এখানে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড কাকে টানবে বা কাকে আকর্ষণ করবে? সে হাইড্রক্সিল আয়নকে আকর্ষণ করবে। আর ক্যাথোড যেহেতু সে নিজে ঋণাত্মক তড়িৎদ্বার, সে ধনাত্মক আয়ন কাকে আকর্ষণ করবে? সে হাইড্রোজেন আয়নকে আকর্ষণ করবে। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে যেহেতু ভাইয়া আমরা এখানে পানির পাশাপাশি সালফিউরিক অ্যাসিডও দিয়েছি, সেহেতু এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড থেকে সৃষ্ট হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন, তার ভূমিকাটা কোথায়? আর আমরা পানি থেকে পাচ্ছি কাকে কাকে? পানি থেকে পাচ্ছি হাইড্রোজেন আয়নকে এবং হাইড্রক্সিল আয়নকে। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের দুই ধরনের ঋণাত্মক আয়ন রয়েছে, যার মধ্যে সালফেট এবং হাইড্রক্সিল, এই দুটোর মধ্যে আমাদের যেই রাসায়নিক সারি ছিল, যে সারণী নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম, সেখানে কার অবস্থানটা নিচে? হাইড্রক্সিল আয়নের অবস্থানটা সালফেট আয়নের নিচে। সেজন্য হাইড্রক্সিল আয়ন মূলত ইলেকট্রন ত্যাগ করবে অ্যানোডে গিয়ে, এবং সে প্রথমে চার্জমুক্ত হবে। আর ক্যাটায়ন দুটোর দিকে খেয়াল করলে দেখতে পারো এখানে দুই ক্ষেত্রে ক্যাটায়নটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, তার মানে এখানে আর কোনো ঝামেলা নেই। এরপরে আমরা পরের স্লাইডে তাদের বিক্রিয়াগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়াটা দেখানো হচ্ছে। ক্যাথোডে বিজারণ ঘটে আমরা জানি, এবং অ্যানোডে জারণ ঘটে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঘটনাটা মূলত কিভাবে ঘটছে, এটা আমি একটু সংক্ষেপে আলোচনা করব। তো মূলত আমরা একটু আগে যেটা দেখছিলাম, যে আমি প্রথমে অ্যানোডেরটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা অ্যানোডে দেখতে পাচ্ছি কি এখানে দুই ধরনের অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকর্ষিত হচ্ছে, একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, আরেকটা হচ্ছে সালফেট আয়ন। যেহেতু আমাদের সেই টেবিল থেকে আমরা দেখে এসেছি বা সেই সারণী থেকে আমরা দেখে এসেছি হাইড্রক্সিল আয়নের পজিশনটা নিচে, সেজন্য সে আগে চার্জমুক্ত হবে ইলেকট্রন ত্যাগ করে। আর এখানে সালফেট এবং হাইড্রক্সিলের মধ্যে তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম হাইড্রক্সিল আয়নটা চার্জমুক্ত হবে। সেটা কিরকম? হাইড্রক্সিল আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে
এইভাবে চার্জ মুক্ত হচ্ছে, কিন্তু এই অবস্থানটা অস্থিতিশীল, বা তুমি এটাকে আনস্টেবলও বলতে পারো। সেহেতু এখানে কি ঘটে, দুইটি OH পরস্পরের সাথে যুক্ত হয়ে H2O মানে এক অণু পানি এবং অক্সিজেনের সৃষ্টি করে। কিন্তু এই জায়মান অক্সিজেনটাও বা এই অক্সিজেন পরমাণুটাও হচ্ছে অস্থিতিশীল। তখন কি ঘটনা ঘটে, আমরা জানি যে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণুর সৃষ্টি করে, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতটি, দুইটি অক্সিজেন পরমাণু। তাহলে আমরা এক কাজ করি, এখানে 2 দিয়ে দিলাম সমতা করার জন্য, এটাকে 2 দিলে পুরো বিক্রিয়াটাতেই আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। করলাম। তাহলে এখানে বাম পাশে আমাদের কয়টা OH হলো, এখানে 2 2, তার মানে টোটাল 4টা OH, তার মানে এখানে 4 দিতে হবে, আর সেখানে 4 দেওয়া মানেই হচ্ছে বাম পাশেও আবার সমতা করতে হবে 4 দিয়ে। এখানে দেখো আমরা অনেক কিছু করে ফেললাম, তাই তো? এবার আমরা একটু লেখা কমিয়ে ফেলি, এবার আমরা এটাকে একটু সংক্ষিপ্ত করে ফেলি। কিরকম সংক্ষিপ্ত, এখানে বাম দিকে 2টা অক্সিজেন পরমাণু রয়েছে, এখানেও 2টা অক্সিজেন পরমাণু রয়েছে, তার মানে এটাকে আমরা দুই পাশ থেকে কাটাকাটি করছি। এখানে বাম দিকে 4টা OH রয়েছে, এখানেও 4টা OH রয়েছে, কাটলাম। তাহলে সার্বিক বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো তো, 4OH মাইনাস, এখান থেকে 4টা ইলেকট্রন বাদ যাচ্ছে, আর ডান পাশে আমার সৃষ্টি হচ্ছে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন গ্যাস, যে অক্সিজেন গ্যাসটা এটা এই জায়গাটাতে সৃষ্টি হচ্ছে, খেয়াল করে দেখো। আবার এটা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়াটা। এবার ক্যাথোডেরটা যদি আমি দেখাই, এপাশে নিচে ছোট করে, এখানে 4টা ইলেকট্রন, এই 4টা ছেড়ে দেওয়া ইলেকট্রন কি করবে, হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। তাহলে কয়টা হাইড্রোজেন আয়নকে গ্রহণ করতে হবে, 4টা হাইড্রোজেন আয়নকে গ্রহণ করতে হবে, করে এখানে 4টা হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হবে। আর 4টা হাইড্রোজেন পরমাণু মানেই কি, 2 অণু হাইড্রোজেন, যেটাও কি এই জায়গাটাতে গিয়ে দখল করবে। তাহলে খেয়াল করে দেখো, এবার তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে এই বিক্রিয়াটা আসলো, অর্থাৎ অ্যানোডের যে বিক্রিয়াটা এখানে জারণ ঘটেছে, আর ক্যাথোডের যে বিক্রিয়াটা এই যে এটা। তাহলে এই ছিল বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা। এখন আমরা এখানে, আচ্ছা আমি বাকি জিনিসগুলো মুছে দিই। তাহলে ক্যাথোডে এখানে কি সৃষ্টি হচ্ছে, ক্যাথোডে এখানে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হচ্ছে ক্যাথোডে, এবং অ্যানোডে সৃষ্টি হচ্ছে অক্সিজেন গ্যাস। এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেখানে আমরা কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড বা কয়েকটা সোডিয়াম ক্লোরাইডের দানা কেন ব্যবহার করলাম পানিতে। এর কারণটা হচ্ছে যে আমরা জানি যে একটা পূর্ণ বর্তনী তৈরি না হলে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হয় না। আবার অ্যানোড, ক্যাথোড বা ব্যাটারির মধ্যে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎটা প্রবাহিত হয়, কিন্তু তরলের মধ্যে দিয়ে আয়নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এজন্যই আমরা দেখে এসেছি যে গত ক্লাসগুলোতে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের ঘটনাটা আমরা দেখে এসেছি। পানি কিন্তু খুবই অল্প পরিমাণে আয়নিত হয়, সেজন্য বিশুদ্ধ পানিটা কিন্তু প্রায় বিদ্যুৎ অপরিবাহীর মতনই আচরণ করে। তাহলে যেহেতু বিশুদ্ধ পানিটা বিদ্যুৎ অপরিবাহীর মতন আচরণ করছে, সেহেতু তার পরিবাহিতাটা আমাদেরকে বাড়াতে হবে, এবং এই পরিবাহিতাটা বাড়ানোর জন্যই আমরা সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। তো এই ছিল আমাদের বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, যেখানে আমরা সালফিউরিক অ্যাসিডের কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটালাম। এরপরে আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, আজকের নতুন আরেকটা টপিক। আমরা জানি যে এখন সারা পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক শিল্প কারখানা বৃদ্ধি পাচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের যে তড়িৎ বিশ্লেষণ, তার অবদানটা একদমই অনস্বীকার্য। কারণ আমরা দেখব এখনই যে কোথায় এই তড়িৎ বিশ্লেষ্য কোষের কিংবা এই তড়িৎ বিশ্লেষণের ভূমিকা রয়েছে। আমরা অনেক মূল্যবান যৌগ উৎপাদন করি এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। আকরিক থেকে ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই আকরিক কাকে বলা হচ্ছে,
আবার ধাতু নিষ্কাশন কাকে বলা হচ্ছে? দশম অধ্যায়ে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যখন প্রকৃতি থেকে কোনো পদার্থকে পাই, সেটা যদি আমরা অ্যালুমিনিয়ামকে পেতে চাই কিংবা সোডিয়ামকে পেতে চাই, আমরা কিন্তু ঠিক অ্যালুমিনিয়াম কিংবা সোডিয়াম হিসেবে তাদেরকে বিশুদ্ধ অবস্থায় পাই না। তাদেরকে সেই অ্যালুমিনিয়ামের কোনো যৌগ হিসেবে পাই, যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড হিসেবে পেতে পারি, বা সোডিয়ামকেও ধরো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, এই অবস্থায় প্রকৃতি থেকে পাই। তাহলে যে প্রক্রিয়াটাতে আমরা লাভজনকভাবে এই যৌগগুলো থেকে ধাতুকে বের করে নিয়ে আসতে পারি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমার কি ধাতু নিষ্কাশন বলা হচ্ছে তাকে। আর যেই যৌগটা থেকে আমি ধাতু নিষ্কাশন করছি তাকে বলা হচ্ছে ওই পদার্থ বা ওই মৌলের আকরিক। এছাড়াও অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে তড়িৎ বিশ্লেষণ খুবই মুখ্য ভূমিকা পালন করে। আবার যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাদেরকে ক্ষয় থেকে রক্ষা করতে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রয়োজন। লোহার উপর মরিচা পড়া ঠেকাতেও আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রয়োজন। এছাড়া এক ধাতুর উপরে অন্য কোনো একটা ধাতুর প্রলেপ দিতে আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহার রয়েছে। এগুলো আমি খুব সংক্ষেপে এখানে দেখালাম পয়েন্ট আকারে। এগুলো নিয়ে আমরা এবার বিস্তারিতভাবে কথা বলবো। আজকে আমরা মূলত কথা বলবো ধাতু নিষ্কাশন টপিকটা নিয়ে। আর এখানে আমরা হেডিংটাতে মূলত তড়িৎ বিশ্লেষণ কোষ না বলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা বলাটাই বেশি যৌক্তিক। তাহলে এবার হচ্ছে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে এই যে আমরা তড়িৎ বিশ্লেষণে এত এত ব্যবহার দেখে আসলাম, তো কয়েকটা পয়েন্টকে আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। ক্ষার ধাতু বলা হচ্ছে গ্রুপ 1 এর ধাতুগুলোকে, আর মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 এর ধাতুগুলো। এটা আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে, চ্যাপ্টার 4-এ দেখে এসেছি। কিংবা অ্যালুমিনিয়াম ধাতু ইত্যাদি সক্রিয় ধাতু সমূহ আমরা মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি। কারণ একটু আগে বললাম এদেরকে আমরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি না, এদেরকে নিষ্কাশন করতে হয়। সাধারণত এ সকল ধাতুর যৌগের তরলে অথবা দ্রবণে আমরা তড়িৎদ্বার ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ চালনা করার ফলে ক্যাথোডে সেই কাঙ্ক্ষিত ধাতুটা উৎপন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি দেখতে চাই, আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখে এসেছিলাম যে কিভাবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা ক্যাথোডে সোডিয়াম ধাতু পাই এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাই, তাই তো? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে এসেছি। এছাড়াও আমরা কি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকেও তাদেরকে আলাদা করে দেখে এসেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যাথোডে সোডিয়ামকে পাই না, ক্যাথোডে হাইড্রোজেনকে পাই। এছাড়াও আরেকটা উদাহরণ যদি আমি বলি, গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটাকে বাণিজ্যিকভাবে অ্যালুমিনা বলা হয়ে থাকে, অর্থাৎ Al2O3 ডাই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড বা সংক্ষেপে অ্যালুমিনিয়াম অক্সাইড, তার তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পারি। এই বিক্রিয়াটা আমরা একটু লক্ষ্য করি যে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনাকে আমরা যখন আয়নিত করছি বা সে যখন আয়নিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে, এখানে কি 2টি অ্যালুমিনিয়াম আয়ন এবং 3টি অক্সিজেন আয়ন উৎপন্ন হচ্ছে বা অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার তার অ্যানোডের বিক্রিয়াটা আমি যদি লক্ষ্য করি, এখানে আমি নিজেই প্রথমে তোমাদেরকে করে দেখাচ্ছি অ্যানোডে কি ঘটনা ঘটবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে? অক্সাইডকে, তাই তো? তার মানে অক্সিজেন আয়ন বা অক্সাইড কি করবে? 2টি ইলেকট্রন ত্যাগ করবে, করে সে কি করবে? সে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, তাই তো? এবার খেয়াল করে দেখো এখানে কয়টা? এখানে কিন্তু 3টা অক্সাইড বা 3টা অক্সিজেন আয়ন। তার মানে পুরো বিক্রিয়াটাকে আমরা কত দিয়ে গুণ করে দেব? আমরা পুরো বিক্রিয়াটাকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে হবে 3O2 মাইনাস, এখানে হবে 6 ইলেকট্রন, আর এখানে হবে 3। এটা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়াটা। এবং তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের এখানে 3টা অক্সিজেন পরমাণু, এটা কি অস্থিতিশীল, তার মানে অক্সিজেন পরমাণু হিসেবে আমাদের স্বাভাবিক অবস্থায় থাকে না বা পরিবেশে থাকে না। তাহলে এটা কি অণু সৃষ্টি করবে, তাহলে 3/2O2। আর ক্যাথোডে কি ঘটনা ঘটবে? ক্যাথোডে এই যে অক্সিজেন আয়ন 6টা ইলেকট্রন ত্যাগ করে, এই 6টা ইলেকট্রন গ্রহণ করবে কে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু চার্জটা কত? 3+, তার মানে 6টা ইলেকট্রন গ্রহণ করতে তার 2টা অ্যালুমিনিয়াম আয়ন লাগবে। তাহলে এখানে 2টা অ্যালুমিনিয়াম পরমাণু সৃষ্টি হবে। এবার চলো আমরা দেখে নেই
এই যে খেয়াল করে দেখো, একই জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এটা। তো এই হচ্ছে কিভাবে আমরা গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড কিংবা অ্যালুমিনা থেকে এর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতুকে পাচ্ছি, এই যে খেয়াল করো। আর অ্যানোডে আমরা কাকে পাচ্ছি? অ্যানোডে আমরা পাচ্ছি অক্সিজেন গ্যাসকে। তাহলে এইভাবে তোমরা অ্যানোড এবং ক্যাথোডে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যানোড এবং ক্যাথোডে কি সৃষ্টি হচ্ছে সেটা খুব সহজেই নির্ণয় করতে পারো। এখানে যদি আমি অন্য কোনো একটা পদার্থ নিয়ে কাজ করতাম, অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিবর্তে ধরো জিঙ্ক অক্সাইড নিয়ে যদি কাজ করতাম, সেক্ষেত্রে কিভাবে অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়াটা হতো, কিংবা কপার সালফাইড নিয়ে আমরা যদি কাজ করতাম তাহলে কিরকম হতো অ্যানোডে এবং ক্যাথোডে বিক্রিয়াটা, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের আরো দুটি উদাহরণ নিয়ে আলোচনা করব। মূলত সেখানে থাকবে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এবং আরেকটা হচ্ছে মেটাল পিউরিফিকেশন বা ধাতু বিশুদ্ধিকরণ। এটা নিয়ে আমরা মূলত বিস্তারিত আলোচনা করব, এবং আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষণে যে উৎপাদিত পদার্থগুলো তাদের বাণিজ্যিক ব্যবহারগুলো কোথায় রয়েছে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।